KTV Originals। দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন, কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, স্বাগত জানাবো আজকের স্টেডিয়াম বুলেটিনে। জয়জ্যোতির কাছে আসবো, তবে আজকের যে ম্যাচ অর্থাৎ ভারত দক্ষিণ আফ্রিকার টি20 সিরিজের শেষ ম্যাচ, পঞ্চম ম্যাচ, চতুর্থ ম্যাচ বাতিল হয়ে গেছিল। পঞ্চম ম্যাচে আহমেদাবাদের শেষ ৮০ ভারতের ৩০ রানে এই ম্যাচে জয়, এবং বলা যেতে পারে যে এই সিরিজ জিতে নিল ভারত, এবং বলাই যেতে পারে যে টি20 বিশ্বকাপের আগে টিম ইন্ডিয়ার কাছে কিন্তু এই জয়টা বাড়তি অক্সিজেন। কারণ আপনাদের আগের দিনই বলছিলাম যে এখানে আহমেদাবাদেই কিন্তু টি20 বিশ্বকাপের ফাইনাল ম্যাচ রয়েছে, তার আগে আজকের জয় কিন্তু আলাদাভাবেই অক্সিজেন দিচ্ছে টিম ইন্ডিয়াকে। এবং যার কথা বলতে হয় হার্দিক পান্ডিয়া, তিনি যেরকম তার আজকে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স আমরা দেখেছিলাম যে কটকেও কিন্তু তার পারফরমেন্স দুর্দান্ত ছিল। অন্যদিকে যদি বলা যায় যে ব্যাটিং পারফরমেন্সের দিকে ব্যাখ্যা করা যায়, সেখানে তিলক ভার্মা, তিনিও কিন্তু দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন আজকে। সব মিলিয়ে আসবো, তবে শুরুতে জয়জ্যোতি, আজকে যে ম্যাচ, আজকে যে সিরিজ জয় টিম ইন্ডিয়ার বিশ্বকাপের আগে, এবং আগামীকাল দল নির্বাচন রয়েছে, তার আগে কতটা গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ তো অবশ্যই, এবং ভারতের এই জয় আসার পর অক্সিজেন অনেকটাই পাবে ভারতীয় ড্রেসিং রুম। অক্সিজেন পাবেন অবশ্যই গৌতম গম্ভীর, কারণ এর আগে আমরা ওডিআই সিরিজে বলছিলাম যে যেহেতু রোহিত শর্মা, বিরাট কোহলি রয়েছেন ওডিআই টিমে, তাই ওই জয়টা রোকোর জয়। এই জয়টা কিন্তু গম্ভীরের টিম ইন্ডিয়ার জয়, এই টিমটা গম্ভীরের, গৌতম গম্ভীরের, তাই জয়টা বাড়তি অক্সিজেন যোগাবে। বেশ কিছু জায়গায় কোশ্চেন থাকলেও জয় আলটিমেটলি জয়, এবং ৩-১ ভারতের সিরিজ জয় এই মুহূর্তে জল করছে। এটা অবশ্যই বেশ স্যাটিসফ্যাক্টরি। এবং সবার আগে একজনের নাম নেব, হার্দিক পান্ডিয়া। অসাধারণ ক্রিকেটার, এলেন, দেখলেন, জয় করলেন, এবং তার যে সোয়াগটা, যেভাবে শট খেলেন, মানে যেন মনে হচ্ছে যে কোনো ব্যাপারই না, মানে এফোর্টলেসলি ব্যাটিং করছেন। আর এই ব্যাটিং ডিসপ্লে দেখার জন্য কিন্তু বহু মানুষ বহু দূর থেকে আসতে পারেন, আর ঠিক তেমনই আজকে হার্দিকের জন্য চিয়ার হয়েছে। সেকেন্ড ফাস্টেস্ট ইন্ডিয়ান ব্যাটারদের মধ্যে সেকেন্ড ফাস্টেস্ট হাফ সেঞ্চুরি করছেন হার্দিক পান্ডিয়া, এবং মাতিয়ে দিয়ে গিয়েছেন। আর আগামীকাল বিশ্বকাপের জন্য দল নির্বাচন, সূর্যকুমার যাদব রানের মধ্যে নেই। কি টিম হবে মোটামুটি নির্ধারিত, একটা দুটো চমক কি আদৌ থাকবে কিনা সেটার দিকে আমরা অবশ্যই নজর রাখবো। আগামীকাল দুপুর ১টার সময় মুম্বাইতে বিসিসিআই হেডকোয়ার্টারে সূর্যকুমার যাদব এবং মানে একই সঙ্গে নির্বাচক প্রধান অজিত আগারকাররা থাকবেন, এবং অবশ্যই গৌতম গম্ভীর যেভাবেই হোক, যে ক্যাপাসিটিতেই হোক, তিনি থাকবেন, হয়তো কনফারেন্সে থাকবেন। দল নির্বাচন হবে তার আগে এরকম একটা জয়, এবং ভারতীয় টিমের পারফরমেন্স অনেকটাই কিন্তু উদ্বুদ্ধ করবে প্রত্যেককে একদম। এবং আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ মানেই কিন্তু একটা আলাদা রকম উত্তাপ থাকে, সেখানে ব্যাটে বলে লড়াই দেখলো আজকে ক্রিকেট প্রেমীরা যারা ছিলেন, কারণ আগের ম্যাচটা অনেকেই দেখতে পারেনি, আশা নিয়ে অনেক ফ্যান্সরা গিয়েছিলেন। আমার মনে হয় যে এই আহমেদাবাদে, যে কথাটা তুমি আগে স্টেডিয়াম বুলেটিনেও বলছিলে, যে এখানে যেরকম সবটা টিম ইন্ডিয়া ছকে নিল, কারণ টি20 বিশ্বকাপের যে ফাইনাল ম্যাচ এখানে হবে, তার আগে বোধহয় এটা একটা টিম ইন্ডিয়ার কাছে জয়টা বাড়তি একটা মোটিভেশন দেবে। অন্যদিকে তুমি হার্দিক পান্ডিয়ার কথা বলে, তবে শুরুটা যদি ওপেনিং স্লট দেখো, অভিষেক শর্মা, এবং অন্যদিকে সঞ্জু স্যামসন, শুভমান গিলের পরিবর্তে তিনি এসেছেন। সঞ্জু স্যামসন তিনি কামব্যাক করেছেন, এবং কামব্যাক করে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি আগের ফর্মেই রয়েছেন। তার ছোট একটা ইনিংস কেরলের এই ব্যাটারে, তবে তিনি কিন্তু আজকে শুরুটা ভালো করেছিলেন। জয়জ্যোতি, অবশ্যই দেখো, শুভমান গিল চোটের কারণে ছিটকে গিয়েছেন, এবং তার পরিবর্তে এসে সঞ্জু স্যামসন কিন্তু একটা কন্ট্রিবিউট করেছেন, এটা অস্বীকার করা যাবে না। 22 বলে 37 রান, 168.18 স্ট্রাইক রেটে তিনি রান করেছেন। তার আমি এর আগেও বলতাম যে সঞ্জু স্যামসনের মানে কমফোর্ট জোন কিন্তু সেই আপ দ্য অর্ডার, মানে তিনি ওই ফিনিশার নন, সেটা কিন্তু গৌতম গম্ভীরও জানেন। এবং যখন শুভমান গিল থাকেন টিমে, সেই সময় আমরা দেখি বেশিরভাগ সময় জিতেশ শর্মা খেলছেন লোয়ার অর্ডারে, মানে লোয়ার মিডল অর্ডারে। তাই কার কোনটা স্ট্রেংথ ওটা বুঝতে হবে। এক্ষেত্রে এইটুকু বলবো যে সঞ্জু স্যামসন ভালো ব্যাটিং করেছেন, তবে ভালো ব্যাটিং করলেও কিছু করার নেই। শুভমান গিল ভাইস ক্যাপ্টেন, তিনি কামব্যাক করবেন, এবং তিনি কামব্যাক করলে অবশ্যই সঞ্জু স্যামসনকে বেরোতে হবে টিম থেকে।
এখন সেটা পুরোপুরি টিম ম্যানেজমেন্টের উপরে যে সঞ্জুকে খেলাবে নাকি জিতেশ শর্মাকে খেলাবে। তো এটা অবশ্যই গৌতম গম্ভীর ঠিক করবেন বা শীতাংশু কোটাক ঠিক করবেন, কিন্তু এইটুকু বলার যে সঞ্জু স্যামসন যে সুযোগটা পেয়েছেন, যতটুকু সুযোগ পেয়েছেন সেটা কিন্তু কাজে লাগিয়েছেন, এবং এটা যে পার্টনারশিপটা হচ্ছে আজকে অভিষেক শর্মার সঙ্গে সঞ্জু স্যামসনের 63 রানের পার্টনারশিপ, এটা কিন্তু যথেষ্ট ভাবে একটা প্ল্যাটফর্ম গড়ে দিয়েছে। এবং তারপর এসে তিলক ভার্মা এবং হার্দিক পান্ডিয়া যে ব্যাটিং ডিসপ্লে দেখিয়েছে, 104 রানের পার্টনারশিপ 44 বলে, দুর্ধর্ষ, মানে কিছু বলার নেই একদম। এবং হার্দিক পান্ডিয়ার কথা তুমি শুরুতেই বললে যে তিনি আবারও 22 গজে ফিরলেন, এলেন এবং জয় করে। একটা সময় হার্দিক পান্ডিয়া যখন মাঠে আসেন, টিম ইন্ডিয়ার অনেক ক্ষেত্রে একদম খাদের ধার থেকে তিনি উদ্ধার করে নিয়ে আসেন। আজকে হার্দিক পান্ডিয়ার ইনিংসটাও কিন্তু দুর্দান্ত ছিল, এবং হার্দিক পান্ডিয়ার ব্যাটিং বিশ্লেষণ নিয়ে তুমি কি বলবে? এবং টি20 বিশ্বকাপের আগে আমার মনে হয় টিম ইন্ডিয়ায় হার্দিক পান্ডিয়া তিনি তো একটা আলাদা রকম আজকের ইনিংসটার পর ভারতীয় টিম ইন্ডিয়ার কি বলবে? অবশ্যই হার্দিক পান্ডিয়া নিয়ে বিশ্লেষণ করব, তবে আপনাদের জানিয়ে রাখি যে কলকাতা টিভির এই মানে বিশেষ অনুষ্ঠান স্টেডিয়াম বুলেটিনে আপনারাও কিন্তু অংশ নিতে পারেন, আপনারাও টেলিফোন করতে পারেন, এবং আপনাদের কিছু জিজ্ঞাসা থাকলে আপনারা কিন্তু বলতেই পারেন। তবে হার্দিক পান্ডিয়া নিয়ে এইটুকু বলবো, হার্দিক পান্ডিয়া এমন একজন ক্রিকেটার যিনি ডিফারেন্সিয়েট করে দেন দুটি দলের মধ্যে। কি দুর্ধর্ষ মাপের ক্রিকেটার! আমি কটকেও যখন ম্যাচ কভার করছিলাম তখন বলেছি, এবং কটকে যখন একের পর এক ব্যাটসম্যান আউট হচ্ছিলেন, 78 রানে 4টি উইকেট, আমি এখনো মানে আমার যতটুকু মনে পড়ছে 78 for 4, সেই সময় হার্দিক পান্ডিয়া এলেন এবং এসে একটা দুর্ধর্ষ অর্ধশতরান করলেন। আজকে যখন এলেন মানে এসেই মানে তার মানে রুদ্র রূপ নিলেন, দুর্ধর্ষ ব্যাটিং, এবং এই রুদ্রমূর্তি যখন কোনো ব্যাটার নেন, মানে হার্দিক পান্ডিয়ার মতো ব্যাটার, তখন কিন্তু অপোনেন্ট অবশ্যই ব্যাকফুটে যেতে মানে বাধ্য। আর সেটাই হয়েছে। হার্দিক পান্ডিয়া কি করতে পারেন, 5টি 4, 5টি 6, 25 বলে 63 রান, 252 স্ট্রাইক রেট। আরও একবার বলছি, 252 স্ট্রাইক রেট, অর্ধশতরান করলেন এবং নিজস্ব স্টাইলে ব্যাটিং করলেন। তার গার্লফ্রেন্ড ছিল ওখানে এবং তিনি অবশ্যই ফ্লাইং কিস দিলেন। মানে একটা অন্য ঘরানা যেন হার্দিক পান্ডিয়া, আধুনিক ভারতের একটা অন্য ঘরানা। মানে যে যা খুশি বলুক তার পার্সোনাল লাইফ নিয়ে, তিনি তার মতোই রয়েছেন, এবং যখন তিনি ব্যাট নিয়ে আসেন, রুদ্রমূর্তি নেন, তখন কিন্তু ছাড়খাড় করে দেন। আজকের রাতটা, আহমেদাবাদের এই রাত আরো একবার কিন্তু সেটা প্রমাণ করলো। একদম। এবং তুমি এর আগেও যে কথাটা বলেছো যে তার লাইফস্টাইল থেকে শুরু করে তার নাইট লাইফ সবকিছু নিয়ে কিন্তু তিনি একটা আলোচনার কেন্দ্রে। তবে সবকিছু যেন তিনি সেই আলোচনা সমালোচনা ধুয়ে দেন সেই 22 গজে ব্যাট হাতে, বল হাতেও তার পারফরমেন্স আমরা দেখেছি। তবে একজন দর্শক বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন, কে বলছেন? নমস্কার জয়জ্যোতি দা। নমস্কার, আমি কন্যাপুর থেকে সুশান্ত কুমার মন্ডল বলছিলাম। বলুন। আজকে বরুণ চক্রবর্তী তো ক্রিকেট ওয়াশিংটন সুন্দরের জায়গায় বিদ্যুৎ জানতে খেলালে একটু ভালো হতো না? এটা এখন দেখুন, কালকে টিম সিলেকশন, আজকে ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দেওয়া হয়েছে। কেন সুযোগ দেওয়া হয়েছে আপনিও জানেন, আমিও জানি, এবং এটা নিয়ে কিছু বলার নেই। মানে ভারতীয় কোচ বা ভারতীয় মানে কোচিং স্টাফেরা যেটা ভাববে সেটাই করবে। এটাতে আমি বলেও কিছু হবে না, আপনি বলেও কিছু হবে না। কুলদীপ যাদব অবশ্যই মানে একজন সম্পদ। তবে বরুণ চক্রবর্তীর কথা বলবো, বরুণ চক্রবর্তী মানে আমি এর আগেও বলেছি, আজও বলছি, যদি একটা অপশন থাকে কুলদীপ যাদব বরুণ চক্রবর্তীর মধ্যে যে কোনো একজনকে নিতে হবে, তাহলে কিন্তু চোখ বন্ধ করে বরুণ চক্রবর্তী। কারণ এইটা শুধু এই ম্যাচটা বলে নয়, এই ইয়ারটাই কিন্তু বরুণ চক্রবর্তীর। কখন কি বোলিং করছেন আমি আরো একবার রিইটারেট করব যে চন্দ্রশেখরের খেলা আমি দেখিনি, তবে বরুণ চক্রবর্তী এই সময় যদি চন্দ্রশেখর বলি তাহলে অত্যুক্তি হবে না। কারণ তার বোলিং কি হবে ব্যাটাররা কিছুই বুঝতে পারেন না, এবং বরুণ চক্রবর্তী এমন একজন বোলার যিনি ব্যাটারদের মাইন্ড রিড করেন এবং এমন জায়গায় বল ফেলেন যে কিচ্ছু বুঝতে পারেন না সাউথ আফ্রিকান ব্যাটাররা, এবং সাউথ আফ্রিকা কেন অন্যান্য দেশের ব্যাটাররাও কিছু বুঝতে পারে না। আজকে যেমন ফেরেরা আউট হলেন, একদম ফক্স হলেন বলা যেতে পারে। তাই বরুণ চক্রবর্তী একটা অন্য গ্রহের মানুষ। একদমই। আমরা আলোচনায় ফিরছি, একটা বিরতির সময় হয়ে গিয়েছে, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।
ফিরে এলাম বিরতির পর এবং জয়জ্যোতি এই গোটা টি20 সিরিজটাই বোধহয় একটা নাটকের মতো ছিল। আমরা প্রথম ম্যাচটায় দেখেছিলাম যে টিম ইন্ডিয়ার ভালো পারফরমেন্স, দ্বিতীয় ম্যাচটায় দক্ষিণ আফ্রিকা কামব্যাক করলো, তৃতীয় ম্যাচটায় আবার টিম ইন্ডিয়ার ভালো পারফরমেন্স, চতুর্থ ম্যাচটা তো বাতিল হয়ে যায়, তবে শেষ আসেই টিম ইন্ডিয়ার। একটা বিষয় তোমাকে জিজ্ঞেস করবো যে আজকে ম্যাচের যে টার্নিং পয়েন্ট কোন জায়গা থেকে? কুইন্টন ডিকক তিনি কিন্তু ভালো ব্যাটিং করছিলেন দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে, বুমরা তার উইকেটটা নিয়ে নিলেন, সেই সময় কি ম্যাচের মোড় ঘুরে গেল? একদম সঠিক, একদম ব্যাং অন। আমি সেটাই বলতে দিচ্ছিলাম যে ম্যাচের টার্নিং পয়েন্ট কিন্তু ওটাই, কারণ কুইন্টন ডিকক যে লয়ে ব্যাটিং করছিলেন সেটা দুর্ধর্ষ, এবং সেই সময় জসপ্রীত বুমরা, এটা কিন্তু মানে কি বলবো আতুর ঘর এই আহমেদাবাদ। জসপ্রীত বুমরার তার ফিগারটা খালি বলছি, 4 ওভার 17 রান, 2টি উইকেট, 4.25 তার ইকোনমি। এটা পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে যে কত বড় মাপের বোলার জসপ্রীত বুমরা। যখন অন্য বোলাররা বোলিং করেন তখন মনে হয় যে ডিফারেন্ট পিচে খেলা হচ্ছে, জসপ্রীত বুমরা যখন বোলিং করেন তখন মনে হয় যেন ডিফারেন্ট পিচে খেলা হচ্ছে। এই জসপ্রীত বুমরা অ্যাসেট অবশ্যই ভারতীয় ক্রিকেটের, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এখানে আহমেদাবাদে খেলা হচ্ছে, আমার মনে পড়ছিল 2023 সালের কথা, যখন ভারত পাকিস্তান এবং একই সঙ্গে বিশ্বকাপ ফাইনাল কভার করতে গৌতম ভট্টাচার্য এবং আমি গিয়েছিলাম এই আহমেদাবাদে, এবং তখন জসপ্রীত বুমরার সেই মানে উৎসস্থল নির্মাণা স্কুলে গিয়েছিলাম, এবং ওখানে আমি 5 মিনিট দাঁড়িয়ে থাকতে পারছিলাম না, যখন মানে এই মানে প্রিকলি হট ওয়েদার, সেখানে দিনের পর দিন জসপ্রীত বুমরা প্র্যাকটিস করে গিয়েছেন, নিজেকে শান দিয়ে গিয়েছেন, এবং তারপর জন রাইট যে কাজটা করার সেটা করে গিয়েছেন। এবং ভারতের অবশ্যই কৃতজ্ঞ থাকা উচিত প্রাক্তন ভারতীয় কোচ জন রাইটের প্রতি, কারণ এরকম একটা ট্যালেন্টকে তিনি খুঁজে বের করে এনেছেন। আর আজকে বিশ্বের অন্যতম সেরা বোলারের নাম জসপ্রীত বুমরা। যখন বুমরা বোলিং করেন মনে হয় অন্য পিচে খেলা হচ্ছে, কারণ না জসপ্রীত বুমরা এরকমই, যখন খেলেন তখন মাতিয়ে দেন। একদম। এবং তুমি বুমরাকে নিয়ে যেমনটা বলছিলে যে তার আতুর ঘর, তার এই জায়গাটা, তিনি বেড়ে ওঠা, তার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখছিলাম যে জসপ্রীত বুমরা তো ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে অনেক কথা হয়। কয়েকদিন আগেই রবীন উত্থাপা তিনি বলছিলেন যে তিনি যে মাপের বোলার তাকে কিন্তু সংরক্ষিত করা দরকার, তার ফিটনেস থাকা দরকার, কিন্তু এই যে ওয়ার্কলোড ম্যানেজমেন্ট নিয়ে তাকে অনেক সমালোচনার মুখে পড়তে হয়। ওয়ার্কলোড ম্যানেজমেন্ট করতেই হবে, কারণ জসপ্রীত বুমরার তুমি দেখো রান আপটা ছোট রান আপ নেন, এবং যখন বলটা ছাড়েন রিলিজিং পয়েন্ট তখন অত্যন্ত স্ট্রেস দিচ্ছেন জসপ্রীত বুমরা। এবং সেই জন্য কিন্তু অনেক দিন আগেই মাইকেল হোল্ডিং বলেছিলেন যে এরকম মানে চলতে থাকলে প্রতি ম্যাচ যদি খেলে বুমরা, তাহলে তার কেরিয়ার কিন্তু মানে দীর্ঘস্থায়ী হবে না। সেই জন্যই ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, কারণ তাকে প্রিজার্ভ করে রাখা উচিত। টি20 ওয়ার্ল্ড কাপ আসছে, বুমরা ম্যাজিক আমরা আবারও দেখতে চাইবো, ঠিক যেমন 2024 টি20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি। আজকের ম্যাচটা আমি বলছিলাম যে আহমেদাবাদে যদি ভারত ফাইনাল খেলে তাহলে আজকের ম্যাচটা কিন্তু ড্রেস রিহার্সাল হতে পারে। বুমরা কিন্তু আজকেও মাতিয়ে দিয়েছেন, এবং যেখানে বাকি বোলাররা, সাউথ আফ্রিকান বোলারদের কথা বলবো বিশেষ করে, সবার ইকোনমি 10-এর ওপর, সেখানে জসপ্রীত বুমরা 4 ওভার 17 রান, 2টি উইকেট, 4.25, মানে এই ইকোনমি কিন্তু ওডিআই ক্রিকেটেও এখন যথেষ্ট রকমভাবে সমীহ করার মতো। সেখানে টি20 ক্রিকেটে এরকম ইকোনমি এবং একই সঙ্গে উইকেট নিয়েছেন, মানে একদম মানে ম্যাচটাকে কন্ট্রোলে রেখেছেন। এবং কুইন্টন ডিককের উইকেট, ওটাই ম্যাচের টার্নিং পয়েন্ট আমার কাছে, কারণ এরপর থেকে কিন্তু একের পর এক রেগুলার ইন্টারভ্যালে উইকেট পতন হতে থাকে। বরুণ চক্রবর্তী একবারে 2টি উইকেটও নেন, তবে প্রথম যে আঘাতটা আনা সেটা খুব ইম্পর্টেন্ট, সেটা কিন্তু এনেছিলেন এই বুমরা। একদমই, বুমরার ম্যাজিক তো বোধহয় আমরা সবসময় দেখি, তবে আহমেদাবাদে আজকে বুমরার ম্যাজিক নিয়ে তুমি বললে। তবে একজন দর্শক বন্ধু এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি টাইগার সঞ্জীব দত্ত বলছি। হ্যাঁ বলুন। বলছি যে আজকে যদি কুলদীপের তো এত রান করা যেত না। কুলদীপ যাদবের নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছি। কুলদীপ যাদব খেললে অবশ্যই আরো কম রানে হয়তো আমরা আটকে দিতে পারতাম, কিন্তু এটা অ্যাকচুয়ালি চয়েস, মানে ভারতীয় ক্যাপ্টেন বা ভারতীয় কোচ কি ভাবছে সেটার উপর অনেক কিছু নির্ভর করে। তবে একটু বলে রাখি, সময় বেশিক্ষণ নেই, ভারতীয় ক্যাপ্টেনকে নিয়ে কিন্তু চিন্তার উদ্রেক হচ্ছে, কারণ ভারতীয় ক্যাপ্টেন রানের মধ্যেই নেই। আমি একটু বলে রাখি, 21টা ইনিংস, 239 রান, 13.35 অ্যাভারেজ, 120.10 স্ট্রাইক রেট। হচ্ছেটা কি, যে সূর্যের তেজে সবকিছু ছারকার হয়ে যেত, এই সূর্য কি আজ অস্তমিত? মানে সূর্যকুমার যাদবের ব্যাটিং তো কথাই বলছে না।
কোনো রকম ভাবে। আগামীকাল তিনি থাকবেন অবশ্যই, দল নির্বাচন হবে। তবে এটাও জানিয়ে রাখি যে সূত্র মারফত খবর, সূর্যকুমার যাদবের কিন্তু এটাই শেষ টি-20 ওয়ার্ল্ড কাপ। তারপরে তিনি আর ক্যাপ্টেন থাকছেন না টি-20 ফরম্যাটে। যদি ভারত ওয়ার্ল্ড কাপ জিতে যায়, র্যাডিক্যাল কিছু চেঞ্জ হয়, তাহলে সেটা অন্য বিষয়। তবে আজকের বিকেল পর্যন্ত যা খবর, যে তাকে হয়তো আর টি-20 ক্যাপ্টেন্সি দেওয়া হবে না ওয়ার্ল্ড কাপের পর। এবং সূর্যকুমার যাদবের যা ফর্ম, এটা কিন্তু অবশ্যই চিন্তার। যেখানে বাকি প্রত্যেকে রান করছেন, তিলক বর্মা আজকে আরো একবার রান করেছেন। তিলক বর্মা যেখানে গত ম্যাচেও আমি বলছিলাম যে তিনি সময় অনুসারে খেলেন, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলেন। আজকেও 73 রান 42 বলে 173.81 স্ট্রাইক রেট, অভাবনীয় তিলক বর্মা। তাই এটাই বলবো যে যেখানে বাকিরা রান পাচ্ছেন, সেখানে সূর্যকুমার যাদবের হলো কি, একটা র্যাশ শট খেলে বারবার উইকেট উপহার দিচ্ছেন। এবং এভাবে উইকেট উপহার দিতে থাকলে ক্যাপ্টেন্সি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপের পর চলে যাবে, এটা বিসিসিআই সূত্রই বলছে। একদমই, অর্থাৎ টি-20 ওয়ার্ল্ড কাপের আগে অধিনায়কের ফর্ম কিন্তু চিন্তায় রাখছে টিম ইন্ডিয়াকে। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের শতবর্ষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 83 বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব এবং মিতালি রাজ। এবং এই অনুষ্ঠান থেকে কপিল দেব কি বার্তা দিয়েছেন শুনে নেব। কপিল দেবের বার্তা তো অবশ্যই আমরা বলবো। এবং কপিল দেবকে নিয়ে একটা কথা বলতে হয়, কপিল একটা অন্য গ্রহের মানুষ। এবং কালকে কপিল দেবের ইভেন্ট কভার করতে করতে বারবার ভাবছিলাম একটা কথাই, যে সুনীল গাভাস্কার এবং কপিল দেবের মধ্যে একসময় এত ঠান্ডা লড়াই, কিন্তু তারপরেও কপিল কিন্তু ভূয়সী প্রশংসা করছেন। কি বলেছেন কপিল গাভাস্কার সম্পর্কে সেটা আমি পরে বলছি। তবে তার আগে একটা কথা বলে রাখি, গৌতম গম্ভীরকে পরোক্ষভাবে একটা বার্তা দিয়েছেন। পরোক্ষভাবে কি বার্তা দিয়েছেন? তিনি বলেছেন যে এখন ভারতীয় দলে যারা রয়েছেন, মানে ভারতীয় দলে কোচ হিসেবে যে টার্মটা আমরা ইউজ করি, সেটা ম্যানেজার হিসেবে ইউজ করা উচিত। কারণ কোচ এখানে কি করবে? কোচিং তো করানো হয় সেই ছোটবেলায় যখন শেখে, ক্রিকেটের বেসিক গুলো। এখানে কোচের কোনো রুল নেই। এখানে তারকা ক্রিকেটারদের ম্যানেজ করতে হবে এবং তাদেরকে ঠিকভাবে চালনা করতে হবে। স্বল্প কথায় তিনি বুঝিয়ে দিয়েছেন যেটা বোঝানোর। এবং একই সঙ্গে তিনি এটাও বলেছেন যে ভালো সময় তো সবাই থাকবে, খারাপ সময়ে ক্যাপ্টেনকে ডেলিভার করতে হবে এবং খারাপ সময়ে সবাইকে সামনে এসে কিন্তু দাঁড়াতে হয় একজোট হয়ে, তখন সেটাই টিম গেম, খারাপ সময় সামনে আসাটা। তবে এত কথা বলছি, কপিল নিজে কি বলছেন একবার সেই দিকে নজর রাখবো। And we enjoy when you're winning, everything is smooth. But when you start losing, that's the time the team spirit comes in. We always say when you're winning, you don't have to put team together. When you lose, then you have to bring the team together to perform tomorrow. And that's important. And that's what we play. We always say in the dressing room, बाहर जाके अपने टीममेट्स को क्रिटिसाइज नहीं करना। কপিল দেব কি বললেন শুনলাম। একটাই কথা, যে যখন টিম খারাপ পারফরমেন্স করে, অনেক ক্রিকেটার আছেন যে বাইরে গিয়ে প্রেসে গিয়ে দোষারোপ করে, সেটা করতে কিন্তু না করলেন। এবং যখন খারাপ পারফরমেন্স হয় কোনো ক্রিকেটারের, তখন তার পাশে থাকতে বললেন। এবং তিনি এটাও বলেছেন যে আমাদের সময় যখন কোনো ক্রিকেটার রান পাচ্ছে না বা উইকেট পাচ্ছে না, সেই সময় সেই ক্রিকেটারের পাশে গিয়ে আমি দাঁড়াতাম, শুধু নয় তার সঙ্গে ডিনার করতাম, লাঞ্চ করতাম, তাকে শক্তি দিতাম। এটাই তো একজন ক্যাপ্টেনের দায়িত্ব হওয়া উচিত। আর সুনীল গাভাস্কার নিয়ে যেটা আমি বলছিলাম, যে গাভাস্কার প্রসঙ্গে তিনি কি বললেন, গাভাস্কার বন্দনায় কপিল দেব সুনীল গাভাস্কার প্রসঙ্গে এটাই বললেন যে গাভাস্কারের মতো কিন্তু বড় ক্রিকেটারটা এখনো পর্যন্ত আসেনি। এবং সুনীল গাভাস্কার এমন একজন ক্রিকেটার, যদি এই সময় খেলতেন তাহলে সব রেকর্ড ভেঙে দিতেন। যে সময় তিনি খেলতেন সেই আনকভার্ড পিচ এবং একই সঙ্গে এরকম ফাস্ট বোলারদের এগেনস্টে যদি টেকনিক এবং ডিফেন্স ঠিক না থাকে কোনো ব্যাটারের, তাহলে কিন্তু তিনি দাঁড়াতে পারবেন না। আজকে যদি টি-20 যুগে গাভাস্কার থাকতেন, তাহলে তিনি ভীষণ সাকসেসফুল হতেন, এটা মনে করছেন কপিল দেব নিখাঞ্জ। সেটাই ভাবছি যে এই দুজনের মধ্যে এত কোল্ড ওয়ার একটা সময় হয়েছে, কপিল লবি, গাভাস্কার লবি। তবে কি শ্রদ্ধাশীল কপিল দেব গাভাস্কারের প্রতি। এবং গাভাস্কারকেও আমি দেখেছি, সুনীল গাভাস্কারকেও, যে কপিল নিয়ে কোনো কথা হবে না। কপিলের কন্ট্রিবিউশন, তার 175 এখনো যখন তিনি বলেন যে ওই
175-এর মতো কোনো ইনিংস আসবে না সুনীল গাভাস্কার বনাম কপিল সম্পর্কে। তাই এটাই বলবো যে কোথাও গিয়ে এক বিন্দুতে যেন মিলিত হয়েছেন কপিল গাভাস্কার। একদমই, এবং খুব সুন্দর বললে তুমি। তবে আজকে সময় আমাদের একেবারেই শেষ, এখানেই শেষ করতে হচ্ছে। জয়জ্যোতি, অনেক ধন্যবাদ জানাবো তোমাকে। স্টেডিয়াম বুলেটিন আজকের মতো এখানেই শেষ করছি। আগামীকাল টি20 বিশ্বকাপের দল নির্বাচন, সেদিকে নজর থাকবে। খেলা সংক্রান্ত অন্যান্য খবরের জন্য অবশ্যই দেখতে থাকুন স্টেডিয়াম বুলেটিন। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3 7 দিন।